স্টার্টিংটা প্রফেশনালি ছিল না, কখনো এটা একদম প্যাশন ছিল। সো এখন পর্যন্ত আমার এরকম কোনো প্ল্যান নাই যে এটাকে আমি প্রফেশন হিসেবে নিব। আচ্ছা, যারা ফুড ব্লগার তারা যে বিভিন্ন রেস্টুরেন্টে যায়, তার ফ্রিতে খেয়ে চলে আসে, এত ইজি। আচ্ছা, গিয়ে যাচ্ছে, খাচ্ছে, ভিডিও করছে, খুব ইজি। অডিয়েন্স বা ফলোয়ার্সদেরকে এমন কন্টেন্ট দিতে হবে যেটা আগে তারা কখনো দেখেনি। হয়তো সেটা অনেক ভিউ পাবে, বাট আসলে কয়জন গিয়ে সেটা ট্রাই করতে পারবে। সো শুরুতে আসলে এটা একটু খারাপ লাগতো, বাট এখন আই গেস উই আর ইউজ টু ইট, বিকজ আমরা জানি যে একটা ভিডিও যদি ভাইরাল হয় সেটাতে আসলে পজিটিভ নেগেটিভ দুই টাইপেরই কমেন্ট আসবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, কারণ ঈদ চলছে। ঈদ যেন শেষই হচ্ছে না। আর আপনাদের ঈদের আনন্দ আরেকটু বাড়িয়ে দিতে হাজির হয়ে গেলাম আজকে আমাদের ট্রেন্ডিং স্টারে। হ্যালো, স্বাগত জানাচ্ছি। আমি অপর্ণা বর্ষা, এবং আজকে আমার সাথে রয়েছেন একজন বিশেষ মানুষ যে কিনা ফুড লাইফস্টাইল নিয়ে ব্লগিং করে, পাশাপাশি ট্রাভেলিংও করে। সো কে আর আমি সাসপেন্স রাখছি না, পরিচয় করিয়ে দিচ্ছি নান আদার দ্যান তানহা ইসলামের সঙ্গে। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। এই যে চলছে ঈদ, সো ঈদকে ঘিরে আমাদের সকল আড্ডা হবে আজকে। তো আপনার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সারাদিন ঘোরা, খাওয়া, মজার খাওয়া দাওয়া করা, আর সকালবেলা থেকে বাসায় মজার খাবার রান্না প্রিপারেশন স্টার্ট হয়ে যায়, সেগুলোতে পার্টিসিপেট করা। বেসিক্যালি আ গেট অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাওস ইউ অর দ্য ভেরি হেক্টিক লাইফ ইউ হ্যাভ এভরিডে ওয়ার্কিং লাইফে। ঈদে তো পরিবারের সাথেই থাকা হয়, সো ঈদে যেহেতু আপনি ট্রাভেলিংও করেন, তো ঘোরাঘুরি নিয়ে তো খুব প্ল্যান আছে। হ্যাঁ, আমি অলরেডি আমার ঈদের প্ল্যান আছে যে ঈদের পরে 1-2 দিন পরে আমি আর আমার হাজবেন্ড আমরা একটু ঢাকার বাইরে যাব 2-3 দিনের জন্য, যেহেতু 5 দিনের একটা লম্বা ছুটি পেয়েছি। সো এটাই আপাতত প্ল্যান আছে। বাহ, একটু জানতে চাইবো যে ছোটবেলার ঈদটা কেমন কাটতো? সত্যি কথা বলতে ছোটবেলার ঈদ খুবই ডিফারেন্ট ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে 7টা 7:30টার মধ্যে রেডি হয়ে যাওয়া, নানু বাসায় যাওয়া, সব কাজিনরা একসাথে হওয়া, তারপর সালামি কালেক্ট করা সবার থেকে, নানা নানু খালামণি মামা সবার থেকে সালামি কালেক্ট করা ওয়াজ ডিফারেন্ট কাইন্ড অফ ঈদ। তারপরে সেই সালামি কাউন্ট করা, সব কাজিনরা মিলে আইসক্রিম খেতে যাওয়া, ধানমন্ডি লেকে ঘোরা। সো ঈদ ওয়াজ টোটালি ডিফারেন্ট ছোটবেলার, এখন টোটালি ডিফারেন্ট। আসলেই তাই। ছোটবেলায় আসলে ঈদটা আর বড় হয়ে যাওয়ার ঈদে মানে সেরকম আসলে আনন্দটা, মজাটা আসলে পাওয়া যায় না, বাট তাও যা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাটে। এনিওয়েজ, ঈদে আমাদের যেহেতু কোরবানিকে কেন্দ্র করে গরুকে নিয়ে খুব ব্যস্ততা, আপনি যেহেতু ফুড ব্লগিং করেন, সো ডেফিনেটলি আপনার নতুন নতুন রেসিপিস তো ট্রাই করা হয়। সো এবার ঈদে কি কি ট্রাই করেছেন? সো এবার আমি ঈদে রান্না করেছি, আমি গরু মাংস বিফ কারি রান্না করেছি। আমার সাথে আমাকে রান্না করার সময় হাজবেন্ড হেল্প করেছে। সো আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে রান্না করার পর খাবারটা বেশ মজা ছিল। আর সকালবেলা নাস্তা বানানো হয় প্রতি ঈদেই, পরোটার সাথে গরম গরম বিফ রান্না করা হয়। সো এটাই আর কি। গরু মাংসের কোন স্পেশাল আইটেমটা খুব বেশি পছন্দ করে আপনি এবং আপনার হাজবেন্ড আবদার করে? কালাভুনা, বিকজ ওরা চিটাগের, সো ওদের জন্য কালাভুনা খুবই একটা ফেমাস একটা ডিশ। সো এইটা আমি রিসেন্টলি বানানো শিখেছি। বাহ, তাও তো খুবই ভালো। আচ্ছা, বলছিলাম যে যেহেতু শুধু আমাদের কোরবানি ঈদটা গরুকে কেন্দ্রিক, কিন্তু মেয়ে মানুষদের কিন্তু একটু শপিং না করলে যেন ঈদ জমে না। সো শপিং এর ক্ষেত্রে কি বলবেন, কি কি কেনা হয়েছে? জেনারেলি কোরবানি ঈদে রোজার ঈদের থেকে একটু কম শপিং করা হয়, বাট দেন এগেইন আমি শপিং এ গিয়েছিলাম। আমি আমার আব্বু আম্মুর জন্য, আমার 2টা নিস আছে ওদের জন্য, আমার ভাই বোনের জন্য, হাজবেন্ডের জন্য, ফ্যামিলিজের জন্য, সবার জন্য ছোটখাটো গিফটস কেনা হয়েছে, আর নিজের জন্য রেগুলার কিছু ওয়্যার কেনা হয়েছে। সো এটাই। আচ্ছা, আমাদের তো হচ্ছে দেখা যায় যে প্রত্যেক ঈদেই কিন্তু ভিন্ন রকমের ফ্যাশন ট্রেন্ড চলে আসে, রাইট? সো যেহেতু ট্রেনিং স্টারে আমরা বসেছি, সো ট্রেন্ড নিয়ে তো ডেফিনেটলি আমরা কথা বলবো। সো দেখা যায় যে আমরা একটু প্রিভিয়াসে যদি যাই, যে আমরা পাখি ড্রেস শুনেছি খুব, তারপর আনারকলি খুব শুনেছি। এখন যে ট্রেন্ডগুলো চলছে,
এগুলো আপনি কেমন ভাবে দেখছেন এবং ট্রেন্ড কি ফলো করা হয় কিনা? সত্যি কথা বলতে আমি কোনো স্পেসিফিক ট্রেন্ড ফলো করি না কোনো ঈদে, কারণ দেখা যায় যে এক ঈদে ওটা পারচেস করা হলে পরের ঈদে আসলে ট্রেন্ডটা চলে যায়। সো সবসময় আমি আসলে একটু জেনেরিক স্টাইলের কাপড় পরতে পছন্দ করি। সো দেখা যায় যে আসলে কোনো স্পেসিফিক ট্রেন্ড আসলে ফলো করা হয় না। যদি কোনো একটা ড্রেস মনে হয় যে ইটস সাটল আর আমার যদি নিজের খুব কালারটা ভালো লাগে, সেই ক্ষেত্রে আমি তখন সেটা পারচেস করি। আচ্ছা, এখন বর্তমানে তো পাকিস্তানি খুব চলছে, কেনা হয়েছে কি? হ্যাঁ, আমি পাকিস্তানি ড্রেসও কিনে থাকি, গত ঈদেও কেনা হয়েছে, ঈদেও কেনা হয়েছে। বাহ। আপু, যেহেতু এখন কিন্তু এই গরম আবার এই ঝুম বৃষ্টি, হ্যাঁ, সো এই ওয়েদারে আসলে আপনি কি ধরনের পোশাক পরতে বেশি কমফর্ট ফিল করেন? ডিপেন্ড করে আসলে আমি কিভাবে ট্রাভেল করছি, কোথায় যাচ্ছি। সো দেখা যায় যে যদি আমি অফিসে যাই তখন আমি এমন একটা ড্রেস পরা ট্রাই করি যে যদি বৃষ্টিতেও ভিজি খুব জলদি শুকিয়ে যায়, বা এক সেট ক্লোথস অলওয়েজ রাখা ট্রাই করি আমি ব্যাগের মধ্যে। আর এমনি যদি আমি কোনো হ্যাং আউট বা নর্মাল কোথাও যাই, জেনারেলি আমার যেটা হয় যে আমি গাড়িতেই ট্রাভেল করি, সো আসলে ওরকম একটা প্যারা হয় না আর কি। এবার একটু স্কিন কেয়ার নিয়ে না বললেই নয়। আপুর স্কিন কেয়ার আসলে কি কি ম্যান্ডেটরি? আমি মনে করি অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স ঘুমানো উচিত, প্রচুর পানি খেতে হবে, যেটা আমি করি, আর হচ্ছে ফ্রুটস, ভেজিটেবলস এগুলো আমার খুবই পছন্দ। সো দেখা যায় যে হেভি ফুডের থেকে এই টাইপের ফুডগুলো বেশি আমার কনজিউম করা হয়। বাহ, আমরা তো বলছিলাম যে সাজগোজ ঈদে কিন্তু স্কিন কেয়ার তো ডেফিনেটলি, কিন্তু ঈদের দিনের একটা সাজগোজ থাকে। সো আপনার ঈদের দিনের সকালটা কিভাবে শুরু হয় এবং বিকেলে সাজগোজ করে ঘোরাফেরা, এই জিনিসটা যদি একটু বলতেন। আচ্ছা, এখন যেটা হয় যে ঈদে আসলে আগের মতো এত সকালে ঘুম থেকে ওঠা হয় না। দেখা যায় যে 9টা 10টার মধ্যে উঠে যাই। উঠে যাওয়ার পরে বাসার জন্য আম্মু বা আমার শাশুড়ি যেই থাকে একটু সকালের ব্রেকফাস্টটা বানাতে হেল্প করি। তো হেল্প করার পরে তারপর দেখা যায় আসলে দুপুর বিকালের আগে আসলে কেউই বের হতে পারে না, সবার বাসায় কিছু কমিটমেন্ট থাকে। তারপরে যেটা হয় যে ওভাবে করে রেডি হয়ে ঈদের জন্য ঈদ স্পেশাল আউটফিট পরে আউটফিট অফ দ্য ডে। সো দেখা যায় যে তখন ফ্রেন্ডদের সাথে বাইরে কোথাও কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে আর কি বেসিক্যালি খেতে যাওয়া হয়। বাহ। আচ্ছা, আমরা তো অনেক বলছিলাম যে রান্না, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে। এবার জানতে চাইবো যে আপনি যে এই ফুড ব্লগিং, ট্রাভেল, তারপর লাইফস্টাইল, এই যে যে জার্নিটা, এটা হঠাৎ কখন মাথায় আসলো? আমি আসলে সবসময় ছবি তুলতে খুব পছন্দ করতাম। সো খাওয়াও আমার খুব পছন্দ ছিল, আমি খুবই ভোজন রসিক ছিলাম ছোটবেলা থেকে। সো যেটা হয় যে আমি আসলে যে রেস্টুরেন্টগুলো যেতাম বা কোনো জায়গায় ঘুরতে গেলে দেখা যেত যে আমি ছবি তুলতে পছন্দ করতাম, সেগুলো পোস্ট করতে পছন্দ করতাম। সো দেখা গেল যে মানুষ আমাকে মেসেজ করা স্টার্ট করলো যে এই জায়গাটায় কিরকম হবে গেলে, ওই জায়গাটার রেস্টুরেন্টে কি খাবার খাবো, এরকম বার্থডে সেলিব্রেট করতে চাই, কোন রেস্টুরেন্টটা ভালো হবে। সো ধীরে ধীরে আমি যেটা করলাম, আমার পোস্টগুলোর সাথে আমি একটু একটু করে ডিটেলস অ্যাড করে দিলাম যাতে মানুষও হেল্প পায় আমার পোস্টগুলো থেকে। সো বেসিক্যালি ওখান থেকে আমার 2016-17 দিকে আমার স্টার্ট হলো যাত্রা। আমি ইনিশিয়ালি স্টার্ট করি ফুড কন্টেন্ট নিয়ে, তারপরে ধীরে ধীরে আমি ট্রাভেল বা লাইফস্টাইলও অ্যাড করা স্টার্ট করি, বিকজ ইটস আ রেগুলার পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ। সো এই জার্নিটা যখন আপনি শুরু করেন, এটা কি আপনি মানে একা একাই যে জাস্ট একটু ফোন দিয়ে করছি এরকম, নাকি হচ্ছে আপনাকে হেল্প করার জন্য কেউ ছিল? জেনারেলি ইন মোস্ট অফ দ্য কেসেসে আমার পার্টনার ছিল সাথে, আমার ফ্রেন্ড ছিল, কখনো আমার ফ্যামিলি ছিল। সো ইনিশিয়ালি যেটা বললাম যে আসলে প্রফেশনালি মানে স্টার্টিংটা প্রফেশনালি ছিল না কখনো, এটা একদম প্যাশন ছিল, অ্যান্ড স্টিল এটা আমার প্যাশন। সো ধীরে ধীরে পোস্ট করতে করতে দেখলাম যে আমার ফলোয়ার্স বাড়া স্টার্ট করলো, মানুষ আমাকে মেসেজ করা স্টার্ট করলো যে আমরা এরকম রেস্টুরেন্ট ওপেন করেছি, ওয়াই ডোন্ট ইউ কাম এন্ড চেক ইট আউট। সো ধীরে ধীরে আর কি ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করা স্টার্ট হলো, বিভিন্ন ব্র্যান্ডের জন্য কন্টেন্ট বানানো স্টার্ট হলো আর কি। ওয়াও। আচ্ছা, আমাদের যেটা হয় যে সমাজে মেয়েদেরকে বিভিন্ন জিনিসে ইনভলভ হওয়াটাকে খুব ইজিলি তারা নিতে পারে না। সো সেক্ষেত্রে আপনার পরিবার কিভাবে আপনাকে সাপোর্ট করেছে? টু বি অনেস্ট, আমার আব্বু আম্মু সবসময় এগুলো নিয়ে অনেক বেশি সাপোর্টিভ ছিল। ইনফ্যাক্ট এখনো দেখা যায় যে কোনো রেস্টুরেন্টে গেলে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে যাই মাঝে মধ্যে, তো দেখা যায় আমার আম্মু আমাকে ভিডিও করতে হেল্প করে, তো দেখা যায় ক্যামেরার পিছে আমার আম্মু থাকে। সো আব্বু আম্মু খুবই লিবারাল এইসব বিষয়, যদি ভালো কিছু করি সবসময় আব্বু আম্মু সেক্ষেত্রে প্রাউডও হয় আর সবসময় হেল্প করার ট্রাই করে। ওয়াও, এরকম কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রত্যেকটা সন্তান যখন নতুন কিছু একটা করতে চায় তখন যদি পরিবার সাথে থাকে তাহলে কিন্তু তার চলার পথটা খুব স্মুথ হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। একদমই তাই। সো আপনার এই লাইফস্টাইল নিয়ে কি ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে?
মানে আপনি যে ভ্লগিং গুলো করছেন লাইফস্টাইল নিয়ে বা ফুড নিয়ে ট্রাভেল নিয়ে, এটা নিয়ে আসলে আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন বা এটাকে কি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন কি? আচ্ছা, সো এখন পর্যন্ত আমার এরকম কোনো প্ল্যান নাই যে এটাকে আমি প্রফেশন হিসেবে নিব, বিকজ ইন প্রফেশন ওয়াইজ আই এম অলরেডি ওয়ার্কিং ইন আ সফটওয়্যার ফিনটেক কোম্পানি। Wow. সো সেটা হচ্ছে আমার মেইন প্রফেশন। বাট ইয়েস, ইন ফিউচার আমি যদি দেখি যে আমার আরও বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ আসছে, রেগুলার কাজ আসছে, লং টার্ম কাজ, তো সেক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন হয়তো আমি এটাকে ফুল টাইম প্রফেশন হিসেবে কনসিডার করতে পারি। বাট আসলে যেটা হয় যে কোনো একটা জিনিসকে ফুল টাইম হিসেবে প্রফেশন কনসিডার করলে দেখা যায় যে ওইটার উপর একটা মানে বিরক্ত চলে আসে। সো আমি সেটা চাই না, বিকজ এটা আমার প্যাশন। সো এটা সবসময় আমি চাই যে আমি যেই টাইমটা ফ্রি থাকবো, আবার উইকেন্ডে বা ছুটির দিনে আমি চাই যে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো ঢাকার বাইরে কোথাও ভিজিট করে আমি সেইটা নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করি, যাতে মানুষেরও অনেক হেল্প হয়। সো এইটাই আমার আপাতত আর কি প্ল্যান। একটা জিনিস জানতে চাইবো, এটা না অনেকেই প্রশ্ন করে যে আচ্ছা যারা ফুড ব্লগার তারা যে বিভিন্ন রেস্টুরেন্টে যায় তারা ফ্রিতে খেয়ে চলে আসে, এই বিষয়টাকে কিভাবে বলবে? মানে এটা কি আদতেও যে তারা কি ফ্রিতে? সো যেটা হয় যে ইন মোস্ট কেসে যদি আমরা দেখি নতুন কোনো রেস্টুরেন্ট ওপেন হয়েছে, আমরা নিজেরাই সেটা ট্রাই করতে যাই। বিকজ আমি তো যেটা আগে থেকে বললাম যে ওয়েন আই স্টার্টেড সবসময় দেখা যেত যে আমি আর আমার পার্টনারই বাইরে খেতে যেতাম। সো যেটা হয় এটা একটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়। সামটাইমস রেস্টুরেন্টস আমাদেরকে ইনভাইট করে ওদের জন্য কন্টেন্ট বানায় দেওয়ার জন্য, আর সামটাইমস যেটা হয় যে আমরা নিজেরাই কোনো একটা নতুন রেস্টুরেন্ট দেখলাম যে মনে হচ্ছে যে আচ্ছা দিস ইজ আ রেস্টুরেন্ট, যেটা আমরা আসলে খুব সুন্দর করে ভিডিও বানিয়ে পোস্ট করলে ইট উইল হেল্প আ লট অফ পিপল। অনেক মানুষ যাবে, নতুন একটা কুইজিন বা একটা নতুন রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারবে। সো মিক্স এন্ড ম্যাচ আসলে দুইটারই থাকে আর কি। এটা তো আসলে কি বলবো, খুবই মজার একটা ব্যাপার। কিন্তু আমরা না হয় কি যখন ফোনে দেখি যে এত ইজি, আচ্ছা গিয়ে যাচ্ছে খাচ্ছে ভিডিও করছে, খুব ইজি, বাট পেছনের গল্পটা নিশ্চয়ই এতটা ইজি না। সো সেইটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। জেনারেলি আমার যেটা হয়, আমার 1 মিনিটের একটা ভিডিও পোস্ট যেটা আমি করি আমার প্ল্যাটফর্মে, মোস্টলি আমি 1 মিনিটের ভিডিও পোস্ট করি। সো 1 মিনিটের একটা ভিডিওর পিছে আমার শুটিংয়ে যায় অ্যারাউন্ড 5 ঘন্টা, আর এডিটিংয়ে 6 থেকে 7 ঘন্টা যায়। আবার দেখা যায় যে যদি ফিডব্যাক আসে, 4-5 বার করে ফিডব্যাক আসে, সো পার ফিডব্যাকে 1 থেকে 2 ঘন্টা করে স্পেন্ড হয়। আর পোস্ট করতে আরও 1 থেকে 1.5 ঘন্টা ডেডিকেটেড থাকে আমাদের জন্য। সো দেখা যায় যে ইটস লাইক আ ফুল টাইম জব। প্রচুর। তো আপনি যেহেতু একটা জব করছেন, পাশাপাশি আপনার প্যাশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আসলে দুইটাকে ব্যালেন্স করে চলাটা কতটা চ্যালেঞ্জিং আপনার জন্য? এটা একটু টাফ। যেটা হয় যে আসলে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখা যায় যে আমি নেটফ্লিক্স একটু কম দেখছি, আমি হয়তো টাইম ওয়েস্ট কম করছি, গেম কম খেলছি ফোনে। সো দেখা যায় যে মেইনলি আমি আমার উইকেন্ডগুলো ডেডিকেটেড রাখি, বিকজ যেটা হয় যে আসলে উইকেন্ডে যখন আমি ফ্রি থাকি সেই টাইমটাতে আসলে ফ্রেশ মাইন্ডে একটা কন্টেন্ট এডিট করে পোস্ট করা, সেটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ থিং। সো ট্রাই করি আর কি দুইটাই ব্যালেন্স করার জন্য। একটু টাফ। হ্যাঁ, সেটা তো বটে, বাট আপনাদের মতো আরো যারা ওয়েমেন রয়েছে তারা কিন্তু আরো অনুপ্রাণিত হচ্ছে যে একটা কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে অনেক রকম কাজে, হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড। সো আপু যেহেতু ট্রাভেল করেন প্রচন্ড, সো দেশের বাইরে কোথায় যাওয়া হয়েছে? রিসেন্টলি আমি 2 উইকস আগে আমি মলডিভস গিয়েছিলাম। মলডিভস আর শ্রীলঙ্কা একসাথে যাওয়া হয়েছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। বেসিক্যালি গিয়েছিলাম 2 সপ্তাহের জন্য। সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড ট্রিপ। আমি স্টিল অনেক রিফ্রেশড, আমি এখনও স্টিল ইন মাই ট্রিপ। আর সামনে ইচ্ছা আছে থাইল্যান্ড, ভিয়েতনাম যাওয়ার, যদি ভিসাগুলো একটু ইজি হয়ে যায়। সো দেখা যায় যে প্রতি বছরই 1-2 বার করে বিদেশে যাওয়ার প্ল্যানটা থাকে। আর লোকালি অনেক ট্রাভেল করা হয় আমাদের, লাইক প্রতি 2-3 মাস পরপরই আমাদের দেখা যায় যে বাংলাদেশে অনেক জায়গায় ট্রাভেল করা হয়। আচ্ছা, সবচেয়ে পছন্দের জায়গা কোনটা ছিল যতগুলো কান্ট্রি ট্রাভেল করা হয়েছে? পছন্দ তো অ্যাকচুয়ালি এক এক ক্যাটাগরির উপর। বাট রিসেন্টলি আমি যখন শ্রীলঙ্কায় যাই, আমার কাছে, আমি আসলে এত এক্সপেকটেশন নিয়ে যাইনি। তো শ্রীলঙ্কায় আমি যখন যাই, ওখানে আমার অ্যারাউন্ড 5 থেকে 6টা সিটিতে ঘোরা হয়েছে। সো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে মানে প্রত্যেকটা সিটি এক একটা কান্ট্রির মতো রিপ্রেজেন্ট করে। কোথাও পাহাড়, কোথাও চা বাগান, কোথাও সি বিচ, কোথাও সিটি, আবার কোথাও হচ্ছে মিক্সচার অফ এভরিথিং, লাইক একটু ডাচ বা একটু ব্রিটিশ ভাইব আছে। সো আমার মনে হয়েছে যে 5-6 দিন যদি কেউ শ্রীলঙ্কায় যায় তাহলে 5-6টা কান্ট্রির মতো ঘোরা হয়ে যাবে। সো এক একটা থেকে এক একটা এতটাই ডিফারেন্ট।
বাহ, তাহলে তো হচ্ছে বিভিন্ন কান্ট্রিতেও ঘোরা হয় এবং Exactly. ফুডও ট্রাই করা হয়। ডিফারেন্ট ফুড। সো কোন ফুডটা ভালো লেগেছে, কোন কান্ট্রির বেস্ট? ফুড আমি মেইনলি পছন্দ করি মালয়েশিয়ান ফুড, আমার খুব পছন্দ, যেহেতু মালয়েশিয়াতে আমার অনেকবার যাওয়া হয়েছে। ইন্ডিয়ান ফুডও পছন্দ করি, বাট মালয়েশিয়ান ফুড আমি আসলে বেশি প্রেফার করি। আই এম আ ভেরি বিগ ফ্যান অফ মালয়েশিয়ান ফুড। আর বাংলাদেশের কথা যদি বলি, তাহলে কোন জায়গায় বেশি ঘোরা হয়েছে এবং কোন খাবারটা আপনার পছন্দের? বাংলাদেশে আমার আসলে অনেকগুলি জায়গায় ঘোরা হয়েছে। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে রাঙামাটি। আচ্ছা। সো রাঙামাটিতে যাওয়ার পরে ওদের বেশ কিছু লোকাল ফুড ট্রাই করি, বাট যদি আপনি বলেন যে খাবার কোনটা পছন্দ, আমার চিটাগং এর লোকাল ফুড খুব পছন্দ। Okay. ওদের খাবারগুলো খুবই মজা হয়। বাহ, আপু, যেহেতু আপনি এত সুন্দরভাবে গুছিয়ে কাজ করছেন, সো আপনাকে দেখে যারা ইন্সপায়ার হয়ে এই প্রফেশনে বা এই কাজের সঙ্গে যুক্ত হতে চায়, নতুন প্রজন্ম, তাদেরকে আপনি কি বার্তা দিবেন? আচ্ছা, সো ফার্স্ট অফ অল দেখা যায় যে আসলে অনেকেই আসলে ফুড ব্লগিং স্টার্ট করেছে বা কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছে, বাট এটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট থাকতে হবে। যারা এই লাইনটাতে ঢুকতে চায়, আমি তাদের জন্য সাজেস্ট করব যে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। সবসময় নিউ ফ্রেশ আইডিয়াস চিন্তা করতে হবে, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে হবে। আসলে ইউ ক্যানট ওয়েট যে ব্র্যান্ডরা তোমাকে রিচ আউট করবে। ইউ হ্যাভ টু গো টু রেস্টুরেন্টস, ইউ হ্যাভ টু গো টু নিউ প্লেসেস, ইউ হ্যাভ টু গিভ লাইক অডিয়েন্স বা ফলোয়ার্সদেরকে এমন কন্টেন্ট দিতে হবে যেটা আগে তারা কখনো দেখেনি, সামথিং নিউ, যেটা আমি এক্সপ্লোর করে পেয়েছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। সো কনসিস্টেন্টলি যদি কোয়ালিটি কন্টেন্ট বানাতে থাকে, তাহলে দে উইল শাইন ইন লাইফ। আচ্ছা, আপনি যখন একটা কন্টেন্ট বানানোর জন্য ভাবেন, তখন আসলে কি কি স্পাইস রাখেন আপনার কন্টেন্টে, বা নতুনত্ব কি থাকে? ফার্স্ট অফ অল আমি চিন্তা করি যে এটা কি মানুষের বাজেটের মধ্যে ফিট করবে, বিকজ বাজেটটা অনেক ম্যাটার করে ইফ ইউ ওয়ান্ট টু রিচ দ্য ম্যাস পাবলিক। সেকেন্ড থিং হচ্ছে কতটা ইউনিক জিনিসটা, রাইট? সো ইউনিকনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড থিং ইজ মানুষ এটা কতটা সহজলভ্য। এখন দেখা গেল যে আমি যদি রাঙামাটির কোনো একটা গ্রামের একটা রিভিউ ভিডিও করি, হয়তো সেটা অনেক ভিউ পাবে, বাট আসলে কয়জন গিয়ে সেটা ট্রাই করতে পারবে। সো অনেক কিছু আসলে ম্যাটার করে। তো কস্টিং এর ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় ভাবি যে এটা করব, এটা করতে গেলে তো প্রচুর টাকা লাগবে, ওই জায়গায় যাব প্রচুর টাকা লাগবে। আসলে কম খরচে কিভাবে আমরা ট্রাভেল করতে পারি এবং বিভিন্ন ফুড ট্রাই করতে পারি, এটা যদি একটু বলতেন। আসলে সত্যি কথা বলতে বিদেশ গেলে সেটা একটু এক্সপেন্সিভ ডেফিনেটলি হবে। আর যদি মানে লোকালি ঘুরতে চায় বা বিদেশেও যদি একটু কম কস্টের মধ্যে ঘুরতে চায়, আমি সাজেস্ট করব গ্রুপে যেতে, অফ সিজনে যেতে, আর টিকিটসগুলো আগে থেকে পারচেস করে রাখতে। একটু রিসার্চ করতে হবে যে আসলে কোনটা অফ সিজন, যেই টাইমে গেলে আসলে দেখা যায় যে হোটেল ভাড়াগুলো দেখা যায় 4-5 ভাগ কমে আসে। সো রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম আড্ডা দিতে দিতে। ওয়েল আপু, আপনি তো হচ্ছে অনেকগুলো ভিডিওস আপলোড করেন আপনার কন্টেন্টের, সো আপনার কাছে কেন টিকটকটাকে একটু আলাদা মনে হয়? আচ্ছা, সো টিকটকটা আমার পার্সোনালি ফেভারিট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দুইটা রিজনে। একটা হচ্ছে আমরা টিকটকের মানে আমাদের প্রত্যেকটা ক্রিয়েটরের সাথে একটা করে টিকটকার ম্যানেজার থাকে। সো ডেডিকেটেড ম্যানেজার থাকে। আমাদের নতুন কোনো ট্রেন্ড বা নতুন কোনো ক্যাম্পেইন যেটা রান হয়, আমরা ডাইরেক্টলি টিকটকের সাথে কাজ করতে পারি। এটা একটা জিনিস। আমরা জানতে পারি যে আমাদের কোন কন্টেন্টটা ভালো পারফর্ম করতেছে, কোনটা করতেছে না, কেন করতেছে না, সামনে কি ট্রেন্ড আসবে। সো আমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যায়। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে টিকটকে অর্গ্যানিক্যালি অনেক গ্রো করা যায়। আমি কোনো একটা নতুন রেস্টুরেন্টকে যদি রিভিউ করে আমি অন্যান্য প্ল্যাটফর্মে দিই, দেখা যায় যে টিকটকের রিচটা ওয়ে বেটার থাকে আমার আলাদা অন্যান্য প্ল্যাটফর্মের থেকে। ওকে, সো আমি বলবো যে কন্টেন্ট প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন? টিকটক, ডেফিনেটলি টিকটক। টিকটক, ওকে। টিকটকে অডিয়েন্স এবং ফলোয়ারদের কেমন সাড়া পান আপনি? দেখা যায় কোনো ভিডিও যদি ভাইরাল হয় তখন দেখা যায় যে 1000-2000 পর্যন্ত কমেন্ট চলে আসে। মানুষ অনেক ইন্টারেস্টেড থাকে। প্রাইসটা কোন একটা রেস্টুরেন্টে যদি যাই, প্রাইসটা জানতে চায় বা লোকেশনটা কি জানতে চায়, আমি কোন ফুডটা সব থেকে বেশি রিকমেন্ড করবো সেটা জানতে চায়। আর ট্রাভেলের ক্ষেত্রে বেশি যেটা কোয়েরিজ আসে সেটা হচ্ছে কিরকম টোটাল খরচ হয়েছে, আসা যাওয়া, কোন কোন জায়গায় গিয়েছে, আইটিনারিগুলো কি কি। সো এই টাইপের কমেন্ট আসে বেশি। এখন নেক্সট আপনার কোথায় যাওয়ার প্ল্যান আছে? যেটা বললাম আগে, আমার ইচ্ছা ছিল থাইল্যান্ড আর ভিয়েতনামে যাওয়ার, বাট ভিসাটা যদি ইজি হয়ে যায়, ইন্টারন্যাশনালি তো ভিসা একটু টাফ। আর বাংলাদেশে যেটা ইচ্ছা আছে, সুন্দরবনে যাওয়ার ইচ্ছা আছে, বাট সুন্দরবন প্রবাবলি 3 মাসের জন্য বন্ধ। সো ওইটা আমার ইচ্ছা ছিল যে ঈদের পরে একটা উইকে যেতে পারি কিনা। সো ওইটাই আমরা আসলে প্ল্যান করতেছিলাম লাস্ট উইক। আই থিঙ্ক আপু হচ্ছে পাহাড় পছন্দ করেন।
ইয়েস, আচ্ছা আচ্ছা, সমুদ্রের ব্যাপারে সমুদ্র থেকে পাহাড় বেশি পছন্দ করি, বিকজ পাহাড়ে যেই পিসটা পাওয়া যায় সমুদ্রে কিন্তু এটা পাওয়া যায় না, বিকজ সমুদ্রে মানে সমুদ্রের যে স্রোতটা থাকে, যে গর্জন থাকে স্রোতগুলার, সেটা আসলে মানে পাহাড় থেকে টোটালি ডিফারেন্ট। সো আমি মোর অফ আ মাউন্টেন পারসন। আচ্ছা, সমুদ্র নাই পছন্দ হতে পারে, বাট সি ফুড তো পছন্দের। না, সমুদ্র আমি পছন্দ করি, অ্যান্ড সি ফুডও আমার খুবই ফেভারিট। আচ্ছা, সি ফুডের মধ্যে কোনটা খুব ভালো লাগে? সি ফুডের মধ্যে আমি ক্র্যাব সব থেকে বেশি পছন্দ করি, ক্র্যাব, শ্রিম্প, স্কুইড, এগুলো বেশি খাওয়া হয়। এমন কোন স্মৃতি আছে যেটা হচ্ছে একটা ফুড ট্রাই করতে গিয়েছি, খুব মজার একটা কোনো ঘটনা ঘটেছে, এরকম কি কখনো হয়েছে? আপাতত মনে করতে পারছি না। বা কোনো ফ্যান ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেছে? হ্যাঁ, ওইটা তো হয়। লাইক আমি যে মলদ্বীপসে গেলাম, মলদ্বীপসেও আমার একটা বাঙালি ছেলের সাথে দেখা হয়েছে। সো ও ফার্স্টে আমাকে দেখেও শিওর ছিল না যেটা আমি নাকি, ও আমাকে ফলো করে, বাট আমার সাথে আমার হাজবেন্ড ছিল। সো আমাদের দুইজনকে একসাথে দেখার পর সে কনফার্ম হয়েছে যে আসলে আমি ফুডিশি। সো পরে সে আমার সাথে রিচ আউট করছে, বলছে যে আমি আপনাকে ফলো করি, এন্ড দেন আমার সাথে ছবি তুলছে। বাহ, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া না, যে আমরা কাজের পরে যখন আমাদের পছন্দের মানুষগুলো আমাদেরকে দেখে এবং এসে প্রশংসা করে, আসলে তাদের জন্যই তো আপনাদের এই কাজগুলো করা। exactly. তো দিন শেষে এটাই পরম পাওয়া হয়ে দাঁড়ায়। আপু, এবার জানতে চাইবো যে আপনার যখন ইউনিক আইডিয়াগুলো বের করে কাজ করেন, আসলে তখন এই যে কন্টেন্টগুলো ক্রিয়েশনে এবং এগুলো প্রচার হওয়ার পরে কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? মানে কি পোস্ট করার পরে? হ্যাঁ, পোস্ট করার পরে আর আগে। অনেক সময় যেটা দেখা যায় যে আশানুরূপ রিচ পাওয়া যায় না, এটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের জন্য হতে পারে। অনেক সময় এমন হয় যে একটা মানে ভিডিও আমি খুব এফোর্ট দিয়ে বানিয়েছি, বাট পোস্ট করার পর আসলে আমি যেরকম এক্সপেক্ট করছিলাম সেটা আসে না, সেটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে মাঝে মধ্যে অনেক নেগেটিভ কমেন্টসও আসে, বিকজ সোশ্যাল মিডিয়া দেখা যায় যে অনেক ফেক অ্যাকাউন্ট দিয়ে মানুষ অনেক ধরনের নেগেটিভ কমেন্টস করে থাকে। সো শুরুতে আসলে এটা একটু খারাপ লাগতো, বাট এখন আই গেস উই আর ইউজ টু ইট, বিকজ আমরা জানি যে একটা ভিডিও যদি ভাইরাল হয় সেটাতে আসলে পজিটিভ নেগেটিভ দুই টাইপেরই কমেন্ট আসবে। সো আমরা দুইটাই এমব্রেস করে নিই। একদমই তাই, এবং ভালো খারাপ মিলিয়ে তো Exactly, exactly. সো আপু, এবার আপনার কাছে জানতে চাইবো যে আপনার পছন্দের ইনফ্লুয়েন্সার কে, সেটা দেশে এবং বিদেশে যে কোনো। আমি হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ব্লগারকে খুব ফলো করি, ওর নাম হচ্ছে ফুড উইথ লিলি। সো ওর কন্টেন্ট ক্রিয়েশনটা ও বেশি দিন হয়নি স্টার্ট করেছে। সো ওর কন্টেন্ট ক্রিয়েশনটা আমার কাছে খুব ইউনিক লাগে, খুবই অর্গ্যানিক লাগে। আর রিসেন্টলি একটা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার খুব ভালো ভিডিও করছে, ওর নাম হচ্ছে প্রেরণা। সো ফানি কন্টেন্ট বানায়, নাথিং রিলেটেড টু ফুড, বাট ওর ভিডিওগুলো একদম মানে রিলেটেবল টু ইয়োর লাইফ। লাইক আমি রিলেট করতে পারি আমার ফ্রেন্ডদের সাথে যখন হ্যাং আউট করি, বা আমি কোথাও খেতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, আমাদের সাথে রেগুলার যে জিনিসগুলো হয় সেইগুলো নিয়ে সে অনেক ফানি অ্যান্ড রিলেটেবল কন্টেন্ট বানিয়ে থাকে। বাংলাদেশের মধ্যে কেউ নেই? বাংলাদেশে আমি ফুড ভিডিও বলতে আমি হচ্ছে পেটু কাপলের ভিডিওগুলো খুব পছন্দ করি, বিকজ আমার কাছে মনে হয় যে ওরা যে ভিডিওগুলো করে একদম ন্যাচারাল ওয়েতে। লাইক ওরা খাবারে মশলা দিচ্ছে, মাংস দিচ্ছে, রান্না করতেছে, ভয়েস ওভার দিচ্ছে, মনে হচ্ছে যে আমি ওদের সাথেই আছি, পাশেই দাঁড়িয়ে আছি ওরা যখন সেই ভিডিওটা বানাচ্ছে, রাইট? সো আমার ওদের ভিডিওটা খুবই ভালো লাগে। বাহ আপু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আপনি আপনার অডিয়েন্সদের জন্য যদি কিছু বলতে চান। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে এই শোটাতে আনার জন্য। আর আজকে যদি আমি এখানে এসে থাকি, ডেফিনেটলি আমার অডিয়েন্সদের জন্য বা আমার ফলোয়ারদের জন্য, যারা আমাকে এতদিন ধরে 2017 থেকে আমাকে ফলো করে আসছেন, ইনশাল্লাহ সামনে আরও অনেকে আমাকে ফলো করে থাকবে আমার কন্টেন্টের জন্য। আর যদি কারো কোনো ধরনের হেল্প লাগে বা কোনো সাজেশন লাগে যে নেক্সট ট্রিপ কোথায় প্ল্যান করবে বা নেক্সট কোন রেস্টুরেন্টে খেতে যাবে, ইট কুড বি আ ডেট, ইট কুড বি আ হ্যাং আউট, ইট কুড বি আ ট্রিট টু ইয়োর ফ্যামিলি, ইউ ক্যান ডেফিনেটলি reach out to me. You can comment on my post, you can just send me a direct message. ওয়েল ভিউয়ার্স, আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। সো যেহেতু ঈদ হচ্ছে, সবাই খুব সতর্কতার সাথে ঈদ কাটান এবং আনন্দের সাথে ঈদ কাটান। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ট্রেনিং স্টারে বিদায় নিচ্ছি আমি, অপর্ণা বর্ষা। খোদা হাফেজ।